Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম থেকে সায়েন্সের একটা ডেমো ক্লাস বলতে পারো। গতকাল একটা ক্লাস হয়েছে এবং আজকে সায়েন্স ক্লাস 2। তো এখানে আমরা এএনএম জিএনএম এর কিন্তু পরীক্ষার প্রস্তুতি দিতে চলেছি। আগামী জানুয়ারি থেকে আমাদের ব্যাচ লঞ্চ হবে এবং এএনএম জিএনএম এই যে পরীক্ষা, এএনএমটা শুধু মেয়েদের জন্য, কিন্তু জিএনএম ছেলে মেয়ে উভয়ের জন্য। এটা মাথায় রাখবে। পাশাপাশি এখানে যে সিলেবাসটা আছে লাইফ সায়েন্স থেকে বেশি রয়েছে, 50 মার্কস থাকবে জীবন বিজ্ঞান থেকে, 25 থাকবে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান, তারপর বেসিক ইংলিশ থেকে 15, ম্যাথমেটিক্স 10, জেনারেল নলেজ 10 এবং লজিক্যাল রিজনিং 5। তো টোটাল 115 মার্কসের একটা এক্সাম হবে। টোটালটা এমসিকিউ টাইপ হবে এবং এখানে 18 থেকে 35 ইয়ার বয়স্ক সকলে পরীক্ষা দিতে পারবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এবং এখান থেকে কিন্তু সরকারি চাকরি হবে। এএনএম জিএনএম কোর্স করার পরে তুমি সরকারি হসপিটালে তুমি কিন্তু চাকরি পাবে এবং এখানে ভালো চাকরি হয়। ঠিক আছে, তো এটা একটা বিষয়। এবং 115 এই যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে, এখানে র্যাঙ্কিং হবে যেমন জয়েন্ট এন্ট্রান্স হয়, তাই তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য ঠিক সেই রকম স্টাইলের পরীক্ষা। র্যাঙ্কিং হবে, কাউন্সিলিং হবে। তুমি যত স্কোর করতে পারবে তোমার র্যাঙ্ক ভালো হবে, তোমার ভালো কলেজ সিলেকশন করতে পারবে। তো এই এএনএম জিএনএম 2024টাকে আমরা টার্গেট করছি। নর্মালি এএনএম জিএনএম পরীক্ষা ফর্ম ফিল আপ জানুয়ারি মাসে হয় এবং জুন জুলাই অর্থাৎ বছরের মাঝামাঝি সময় গিয়ে পরীক্ষাটা হয়। এটা মাথায় রাখবে, তাহলে 6 মাস সময় পাওয়া যাবে। এবং আমরা যে স্টাইলে পড়াই সেখানে তোমরা যদি ভর্তি হও, ব্যাচ লঞ্চ হোক, ভর্তি হওয়ার প্রসঙ্গ তখন, তো এই প্রস্তুতি নিলে কিন্তু তোমরা খুব ভালো র্যাঙ্ক করতে পারবে আমাদের বিশ্বাস। তো এখানে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, সায়েন্সের কোশ্চেন আলোচনা করব ওভারঅল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে। ফিজিক্যাল সায়েন্স মানে ওখানে ভৌত বিজ্ঞান, অর্থাৎ ওখানে ফিজিক্স কেমিস্ট্রি দুটো জিনিসই থাকে। আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কোনটি? আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো কোনটি? সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন, ক্লোরিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম। এর কিন্তু কোনো আইসোটোপ নেই। হিলিয়াম, হিলিয়াম প্লাস উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? প্রত্যেকে বলো। তো হিলিয়াম প্লাস অর্থাৎ হিলিয়াম পজিটিভ আয়ন, এখানে কটি ইলেকট্রন আছে? দেখো, নর্মাল হিলিয়ামে থাকে 2টি ইলেকট্রন, হাইড্রোজেন হিলিয়াম 2 নম্বর মৌল। অর্থাৎ হিলিয়ামে থাকে 2টি ইলেকট্রন। যখন হিলিয়াম প্লাস হয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ বেশি, একটা পজিটিভ চার্জ বেশি মানে একটা ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রনের সংখ্যা হবে 2 - 1 1, অর্থাৎ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 1টি। তো এগুলো আমরা আমাদের ক্লাসে আরো ডিটেলস ডেপথে আলোচনা করব। বলো, ডায়নামো আবিষ্কার করেন নিম্নের কোন বিজ্ঞানী? ডায়নামো আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ডায়নামো আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে, অপশন বি। নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত? নিচের কোনটি আলাদা গোষ্ঠীভুক্ত? ওজোন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। ওজোন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ওজোন। দেখো, এখানে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন এগুলো সব হ্যালোজেন মৌল। কি বলা হবে? হ্যালোজেন, হ্যালোজেন মৌল। এগুলোর অবস্থান যদি আমরা দেখি 17তম শ্রেণীতে। ওজোন এটা একটা গ্যাস এবং এটা কিন্তু তোমার অক্সিজেনের রূপভেদ। ওজোনটা সম্পূর্ণ আলাদা। জাইলেম কলা নিচের কোনটির সঙ্গে যুক্ত? জাইলেম কলা এটি কোনটির সঙ্গে যুক্ত? সালোক সংশ্লেষ, জল ও খনিজ খাদ্য পরিবহন, উৎসেচক পরিবহন, উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা। তো উদ্ভিদের যে জটিল স্থায়ী কলা রয়েছে সেখানে জাইলেম, ফ্লোয়েম রয়েছে। জাইলেমের একটা কাজ, ফ্লোয়েমের আর একটা কাজ। জাইলেম হচ্ছে খনিজ লবণ, জল পরিবহন করে, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে, শিকড় থেকে জল, খনিজ তোমার শোষণ করছে জাইলেম কলার মাধ্যমে এবং তার ফলে কি হচ্ছে? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ফলে তোমার যে কি হচ্ছে? সালোক সংশ্লেষের ফলে যে খাদ্য তৈরি হয় সেটা ফ্লোয়েম আবার উদ্ভিদ সারা শরীরে পৌঁছে দেয়। আচ্ছা, একটি অধাতব পরিবাহী হলো কোনটি? সিলিকন, গ্রাফাইট, জার্মেনিয়াম, অ্যালুমিনিয়াম। একটি অধাতব পরিবাহী কি হবে?
দেখো প্রশ্ন খুব কঠিন হয় না, ইজি টু মিডিয়াম হার্ড হয়। তো এখানে তোমার র্যাঙ্ক ভালো করতে গেলে ডেপথ ডিটেলসে পড়তে হবে। তো আমরা যে প্র্যাকটিস যে ব্যাচ লঞ্চ হবে সেখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল করানো হবে। আশা করি যারা ভর্তি হবে কেউ হতাশ হবে না, এটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারে। আচ্ছা, একটি ধাতব পরিবাহী হচ্ছে কি সিলিকন, গ্রাফাইট, জার্মেনিয়াম নাকি অ্যালুমিনিয়াম? সঠিক উত্তর হবে গ্রাফাইট, অপশন বি। অপশন বি এখানে সঠিক উত্তর আছে। স্টেথোস্কোপ নিচের কোনটির ব্যবহার হয়? আচ্ছা, এখানে একটু বলে রাখি, সিলিকন এটা কিন্তু ধাতু, জার্মেনিয়াম এগুলো ধাতু, এগুলো হচ্ছে ধাতু, ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, কিন্তু গ্রাফাইটটা অধাতু। এটা কার্বনের রূপভেদ, কিন্তু এটা অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। সিলিকন, জার্মেনিয়াম এগুলোকে অর্ধ পরিবাহী বলা হয়, কিন্তু অ্যালুমিনিয়াম ভালো পরিবাহী। স্টেথোস্কোপ এখানে নিচের কোনটির ব্যবহার হয়? শব্দের প্রতিসরণ, প্রতিফলন, শব্দের ব্যতিচার নাকি শব্দের অপবর্তন? স্টেথোস্কোপ এখানে এটা আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করছি। স্টেথোস্কোপ যেখানে শব্দের প্রতিফলনটাকে কাজে লাগানো হয়। তো ডাক্তাররা দেখবে স্টেথোস্কোপ কানে ঝুলিয়ে রাখছে এবং বুকে বা কোথায় যেখানে যেখানে চেক করার সেখানে সাউন্ড চেক করে। মানবদেহের সর্ববৃহৎ প্রোটিনের নাম কি? মানবদেহের সর্ববৃহৎ প্রোটিনের নাম কি? প্রথমবিন, গ্লাস্টিন, মায়োসিন নাকি টাইটিন? মানবদেহের সর্ববৃহৎ প্রোটিনের নাম কি? সব থেকে বৃহত্তম প্রোটিন হচ্ছে টাইটিন, অপশন ডি। স্নায়ুকোষ যে এমব্রায়োনিক স্তর থেকে উৎপন্ন হয় সেটির নাম কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম নাকি অপশন ডি এক্টোডার্ম ও মেসোডার্ম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এক্টোডার্ম, অপশন এ। কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয়? কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট অভিমুখে দূরত্ব অতিক্রম করার হারকে কি বলা হয়? ত্বরণ, সরণ, বেগ, দ্রুতি? তো এখানে সঠিক উত্তর হবে বেগ বা ভেলোসিটি। দেখো এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি। বেগ হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি এবং দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, আচ্ছা ত্বরণ, সরণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তো এখানে যখন নির্দিষ্ট অভিমুখে এই যে কথাটা আছে এটা হলেই মনে করবে এটা ভেক্টর রাশি, বেগ হবে। যখন নির্দিষ্ট অভিমুখে থাকবে না, নর্মালি দ্রুত অতিক্রম করার হার বলা হবে, সেখানে স্পিড বা দ্রুতি হবে। বেগের ইংরাজি হচ্ছে ভেলোসিটি। বেগের ইংরাজিটা কি? ভেলোসিটি। ভেলোসিটি এটা ভেক্টর রাশি, স্কেলার রাশি দ্রুতি এটা হচ্ছে স্পিড বলা হয় ইংরেজিতে স্পিড। স্পিড এবং ভেলোসিটির মধ্যে একটা হিউজ ডিফারেন্স। এটা হচ্ছে স্পিডটা হচ্ছে স্কেলার, স্পিড স্কেলার, ভেলোসিটি ভেক্টর, ভি ভি, স্পিড স্কেলার। এইভাবে মনে রাখতে পারবে। সরণ ত্বরণ এগুলো ভেক্টর রাশি। এগুলো থেকে আরো অনেক ডিটেলস আলোচনা আমি করব যখন এগুলো থেকে আলোচনা হবে চ্যাপ্টার ধরে। ভর এবং ত্বরণের গুণফলটাকে কি বলা হয়? ভর ইন্টু ত্বরণ। এটা হলো কি বল, কার্য, ঘাত নাকি ভরবেগ? ভর ইন্টু ত্বরণ এটা হচ্ছে, এটাকে বলা হবে বল, ফোর্স। অর্থাৎ বল ইকুয়াল টু ভর তার সঙ্গে ত্বরণ এর গুণফল। ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন, ভর হচ্ছে মাস, বল মানে ফোর্স। এটা হচ্ছে ফর্মুলা। নিম্নের কে ফটোসিনথেসিস শব্দের প্রথম প্রবর্তন করেছিলেন? ফটোসিনথেসিস শব্দের প্রথম এই যে কথাটি, ফটোসিনথেসিস অর্থাৎ কি সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী বার্নেস, জোসেফ প্রিস্টলে, সেনেভিয়ার, জেয়ার মেয়ার। ফটোসিনথেসিস শব্দের প্রবর্তন করেছেন বিজ্ঞানী জোসেফ বার্নেস, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরমাণু নিউক্লিয়াসের আকার যে এককে প্রকাশ করা হয় সেটা হলো কি? ফার্মি, অ্যাংস্ট্রম, টেসলা নাকি নিউটন?
পরমাণু নিউক্লিয়াস, পরমাণু তার মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে কি থাকে, এখানে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাইরে কক্ষপথে ইলেকট্রন ঘোরাফেরা করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে গল্প। এখানে থাকে ইলেকট্রন আর প্রোটন নিউট্রন যেখানে থাকে একদম কেন্দ্রে, সেটাকে নিউক্লিয়াস বলা হয়। এই পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। তো নিউক্লিয়াসের আকার প্রকাশ করা হয় ফার্মি এককে। নিচের কোনটি স্নায়ুর অংশ নয়? স্নায়ুর অংশ নয়, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। স্নায়ুর তন্ত্র যেটা রয়েছে, মানবদেহের স্নায়ুতন্ত্রের একক বলা হয় নিউরনকে। নিউরন হচ্ছে মানবদেহের দীর্ঘতম কোষ, সব থেকে লম্বা দীর্ঘতম। এই নিউরনের মধ্যে আছে অ্যাক্সন, ডেনড্রন, জোয়ান কোষ, নিজুলদানা ইত্যাদি। কিন্তু ট্রেপোমাইসিন এটা কিন্তু স্নায়ুর অংশ নয়। নিচের কোনটি কম্ব শ্রেণীর উদাহরণ? কম্ব শ্রেণীর প্রাণীর উদাহরণ এখানে কোনটি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? কম্ব শ্রেণীর প্রাণীর উদাহরণ হচ্ছে শামুক, ঝিনুক ইত্যাদি এইগুলো। ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো কথা কি? ওআরএস এর পুরো নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন, অপশন এ সঠিক উত্তর আছে। বার্ড ফ্লু ভাইরাসের নাম কি? বার্ড ফ্লু যেটা হাঁস মুরগি ইত্যাদির, গবাদি পশুর এই রোগ দেখা দেয়। তো বার্ড ফ্লু এই যে ভাইরাস, এর যে সাংকেতিক বা রাসায়নিক নাম আছে সেটা হলো কি? সেটা হচ্ছে H5N1। H5N1 এটা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাসের নাম। ব্রাইটাস রোগে শরীরের কোন অংশ প্রভাবিত হয়? যকৃৎ, কিডনি, নিউরন নাকি ফুসফুস? ব্রাইটাস রোগ এখানে কোন অংশ প্রভাবিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কিডনি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন বি, কিডনি অর্থাৎ বৃক্ক। মানবদেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক বা কিডনি। সান্দ্রতা পরিমাপ করা হয় নিম্নের কোন যন্ত্রের সাহায্যে? সান্দ্রতা পরিমাপ করা হয় নিম্নের কোন যন্ত্রের সাহায্যে? ভিস্কোমিটার, স্ক্রুগেজ, ভিস্কোগ্রাম, ক্যালোরিমিটার। সান্দ্রতা পরিমাপ করা হয় কোন এককে? সঠিক উত্তর হয়ে যাবে ভিস্কোমিটার। সান্দ্রতা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বল বলবো। আমরা যখন হেঁটে বেড়াচ্ছি তো পায়ের সঙ্গে অর্থাৎ পায়ের তলার সঙ্গে মেঝের কানেকশন আছে এবং এখানে যেতে গিয়ে ওই যে বাধা বলটা দেয়, তার ফলে আমরা যেতে পারি। এই যে ঘর্ষণ বল, এটা তরল এবং গ্যাসের ক্ষেত্রে যে বাধা বলটা অ্যাকচুয়ালি সেটাকে সান্দ্র বল বলা হয়। পরিবাহীর চলার পথে যে বাধা বল সেটাকে সান্দ্রতা বলা হয়। তাই সান্দ্রতা পরিমাপকারী যন্ত্র হচ্ছে ভিস্কোমিটার। মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? MnO2, HCl, NH3, H2SO4। মিউরিয়াটিক অ্যাসিড সঠিক উত্তর এখানে হয়ে যাবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে বলা হয় মিউরিয়াটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানবদেহের পাকস্থলীতে কিন্তু HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে, 250°C তাপমাত্রা কেলভিন স্কেলে কত? তো এখানে রয়েছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, যাকে রসায়নের রাজা বলা হয়। আচ্ছা, 250°C তাপমাত্রা কেলভিন স্কেলে কত? তো সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে যে সম্পর্ক, 0°C ইকুয়াল টু 273 কেলভিন, তাই তো? মানে 1°C মানে 274 কেলভিন। তাহলে
250 ডিগ্রি কত হবে? 250 ডিগ্রি অর্থাৎ কত হবে? 250 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 প্লাস 250 কেলভিন। মনে থাকবে? তাহলে 1 হলে 273 সঙ্গে 1 যোগ করতে হবে। 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে কি হবে? 273 প্লাস 1 274। তাহলে 250 ডিগ্রি মানে 273 প্লাস 250 অর্থাৎ 523 কেলভিন। কেলভিন স্কেলে মনে রাখবে ডিগ্রি কেলভিন দেওয়া যায় না, শুধু কেলভিন কে হবে। যদি ফারেনহাইট স্কেলে বলো ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কথাটা থাকবে সেলসিয়াস এবং ফারেনহাইটে, কিন্তু কেলভিনে শুধু কে। তুমি ডিগ্রি কেলভিন দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে 523 কে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন এক্স রে। আচ্ছা, এটা তোমাদের গতকালও করানো হয়েছিল। এক্স রে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এটা বলা হয়েছিল। কিন্তু এবার বলো যে এটা খুব ছোট নাকি বড়? খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অপশন এ। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের গতিবেগ হ্রাস পায়, শব্দ অনেক দূরে পৌঁছাতে পারে, বায়ুতে শব্দের গতিবেগ বেড়ে যায়, বায়ুতে শব্দের প্রতিসরণ হয় না। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যদি বৃদ্ধি পায়, আর্দ্রতা বাড়লে মনে রাখবে বাতাসের ঘনত্বটা কমে যায়। আর্দ্রতা বাড়লে, এটা লিখে রাখো, আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায়। ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের সম্পর্ক আছে। বায়ুর ঘনত্ব বাড়লে বাতাসের শব্দের বেগটা কমে যাবে, ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়বে। তাহলে এখানে আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায়, তাহলে শব্দের গতিবেগ বেড়ে যাবে। ওকে, নর্মালি মনে রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ডে 332 মিটার যাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এবং উষ্ণতা বাড়ার সাথে সাথে শব্দের গতিবেগ বাড়তে থাকবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে বাতাস হালকা হয়ে যাবে এবং বাতাসে শব্দের গতিবেগ বেড়ে যাবে। তড়িৎ লেপনের কৌশল কে আবিষ্কার করেছিলেন? এটা গতকালের হোমওয়ার্ক ছিল তোমাদের। তড়িৎ লেপনের কৌশল, এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী এডিসন, বিজ্ঞানী ফ্যারাডে, টমাস গ্রাহাম, ব্রুগান। সঠিক উত্তর মনে রাখবে বিজ্ঞানী ফ্যারাডে ও মাইকেল ফ্যারাডে। অপশন বি এখানে সঠিক উত্তর আছে, অপশন বি। নিচের কোনটি অধাতব পদার্থ নয়? বলো এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করো। তো এনএম জিএনএম এই যে পরীক্ষাটা, এটা ক্র্যাক করতে গেলে কি কি করতে হবে, প্ল্যানিং কি হবে? যারা দিতে ইচ্ছুক, আমি তো বলবো যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারা জিএনএমটা ফর্ম ফিল আপ করবে, কারণ মেল নার্সিং প্রচুর কিন্তু দিনের পর দিন বাড়ছে। মেল নার্সিংয়ের অ্যাকুরেসি আগে যা ছিল এখন কিন্তু অনেকটাই বাড়ছে, ভ্যাকান্সিও বাড়ছে। তো এই ক্ষেত্রে যারা নার্সিংয়ের কথা ভাবছো, এখানে পুরো সরকারি চাকরি পাবে এবং গ্রুপ বি স্কেল, অর্থাৎ ভালো টাকা স্যালারিও রয়েছে। আচ্ছা, এইখানে আমরা প্রশ্নে ফিরে যাই, দেন আলোচনা করছি যেগুলো আমাদের কাজ কি কি হবে পরীক্ষাটা ভালো নাম্বার পেতে গেলে। আচ্ছা, এটা হোমওয়ার্কের জায়গা ছিল, যাই হোক তবুও বলে দিচ্ছি, প্লাটিনাম এটা হচ্ছে ধাতু। অধাতব নয় মানে ধাতু, অধাতব পদার্থ নয় মানে ধাতু। হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে গ্যাস, গ্যাস মানে হচ্ছে অধাতু, অধাতু। ওকে, আচ্ছা এখানে এই যে এএনএম জিএনএম এর পরীক্ষার কথা বলা হচ্ছে, এখানে তোমরা সিলেবাস দেখেছো, সিলেবাসে কি কি বলা হয়েছে? লাইফ সায়েন্স, লাইফ সায়েন্স কিভাবে পড়তে হবে? লাইফ সায়েন্স 12 স্ট্যান্ডার্ড 11-12 এর যে লাইফ সায়েন্স আছে সেই বই পড়তে হবে।
বোঝা গেল 1 নম্বর কেস। ফিজিক্যাল সায়েন্স যেহেতু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, তো লাইফ সায়েন্সে বেশি রয়েছে, এটা একদম ডিটেলসে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তারপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপর দেখবে একটা ভালো জায়গা তৈরি হচ্ছে। ফিজিক্যাল সায়েন্সটাও একই রকম, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স এখানে রয়েছে 50 মার্কস, তার মধ্যে এটা তোমার 30+10-এ বিভক্ত আছে। 30টা কোশ্চেন থাকবে 1 নম্বর আর 10টি থাকবে 2 নম্বরের। ওই 30-এ তোমার নেগেটিভ মার্ক থাকবে, আর লাস্ট যে 10 নম্বর 10টি কোশ্চেন 2 করে থাকবে, নেগেটিভ থাকবে না, কিন্তু ভুল করলে 0 আর কি, যাই হোক কোনো নাম্বার পাচ্ছ না। এবং এখানে এক বা একাধিক অপশন সঠিক হতে পারে, সেই জায়গাগুলো আমরা আরো আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্স এখানে রয়েছে 25। তাহলে এই যে ফিজিক্স এবং লাইফ সায়েন্স এখানেই ম্যাক্সিমাম নাম্বারটা রয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে 11-12 সায়েন্সের বইগুলো, ঠিক আছে, একদম 11, ক্লাস 11 এবং 12 এই বুকগুলো পড়তে হবে। তারপর ম্যাথমেটিক্সে রয়েছে 10। এখানে কিন্তু তোমার খুব অ্যারিথমেটিক বেশি থাকে, নর্মাল মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ম্যাথ থাকে। আর রিজনিং, চাকরি পরীক্ষায় যে সমস্ত রিজনিং করা হয় প্যাটার্ন, সেইগুলোই করতে হবে তোমাকে। তাহলে এই থাকবে 75-90 মার্কস ম্যাথমেটিক্সে। তাহলে এই জায়গাটা রিজনিং থাকবে 5, 25, 75, 80, 90। ইংরেজিতে থাকবে 15 আর জিকেতে আছে 10। 115 মার্কসের টোটাল পরীক্ষাটা হবে। তাহলে ইংরেজি 15 মানে ইংরেজিটাও ভালো করে পড়তে হবে, গ্রামাটিক্যাল পার্ট এই সমস্ত জায়গা কোনোরকম মিস্টেক করলে হবে না। এবং জিকে 10 এটা আমরা করিয়ে দেবো, মাত্র 10 নম্বর রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে তোমার প্র্যাকটিস করতে হবে কিছু স্ট্যাটিক এবং আলাদা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। এই সিলেবাস আমরা যে ব্যাচটা নিয়ে আসছি 6 মাসের ব্যাচ থাকবে, সেখানে টোটাল যে সিলেবাসটা আছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যাভেলেবেল ক্লাস দেওয়া হবে, যাতে করে খুব ভালোভাবে কভার হয়, সেইভাবে তোমাদেরকে প্রস্তুতি দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের আলোচনা আমি এখানে এন্ড করব। তো তোমরা কানেক্ট থাকবে আমাদের টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের। এখানে আরও বেশি ইনফরমেশন বা অন্যান্য ক্লাসের কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হয়, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে, কখন কি আপডেট আসছে সমস্ত টেলিগ্রামে কিন্তু দেওয়া হয়। ফেসবুক ফলো করতে পারো, এবং তোমরা যে ব্যাচটা পাবে সেটা আমাদের TWS একাডেমি অ্যাপে। TWS একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ, এটা তোমরা প্লে স্টোরে গিয়ে এক্ষুনি, যারা ডাউনলোড করোনি ডাউনলোড করে রাখো, এবং এখানে প্লে স্টোর থেকে এই অ্যাপ নামিয়ে অ্যাপটা দেখতে থাকো। পেড কোর্স আছে বিভিন্ন পরীক্ষার, পাশাপাশি ফ্রি ক্লাস, জব অ্যালার্ট, কখন কোন পরীক্ষা হচ্ছে, তার সিলেবাস কী হবে, ফ্রি কিছু টেস্ট পাবে, পেড টেস্ট রয়েছে, ইবুক আছে, PDF, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো সব আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা আলোচনা করছি। তো এখানে সায়েন্স খুব খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, অনেক প্রশ্ন সায়েন্স, যেহেতু এটা তোমার বিভিন্ন তুমি এখন দিতে পারছো, আগে এই ফেসিলিটি ছিল না যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষাটা দিতে পারে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দিতে পারতো, এখন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ তুমি আর্টস হলেও তুমি পরীক্ষাটা দিতে পারবে। এবং যদি তোমার বয়স 30ও হয় তাও তুমি দিতে পারছো, 35 ইয়ার, ওকে, যে কেউ দিতে পারবে, যারা 35-এর কম বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস যারা আছো সকলেই দিতে পারবে, পুরুষ মহিলা উভয়। তো নার্সিং আগে বেশিরভাগ মহিলারাই যেত, এখন কিন্তু মেল নার্সিংয়ের চাহিদাটাও অনেক বেশি। তো অনেক স্টুডেন্ট যারা আছো, ছাত্র আছো যারা, তারা এই পরীক্ষা দেবে, অবশ্যই দেবে, এবং র্যাঙ্ক হবে, র্যাঙ্কে তোমরা কলেজ সিলেক্ট করতে পারছো তখন, ঠিক আছে। তাহলে অনেক অনেক কথা এখনও আছে, সেগুলো আগামী অন্যান্য ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, টাটা, বাই। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে।
এবং সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে।